প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিলে বরাদ্দের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন রিপাবলিকান সেনেটর র্যান্ড পল। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে কয়েকটি খাতে কেন এত অর্থ চাওয়া হচ্ছে তা বোঝা মুশকিল। রবিবার সিবিএস নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। সেনেটর বলেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বরাদ্দ চাওয়া হয়েছে, অথচ এরই মধ্যে অনুপ্রবেশ প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান রো খান্না সতর্ক করেছেন, প্রস্তাবিত বাজেট আগামী 10 বছরে প্রায় $4 ট্রিলিয়ন ঘাটতির কারণ হয়ে দাঁড়াবে। কমপক্ষে $4.5 ট্রিলিয়ন কর ছাড়ের প্রস্তাব দিয়ে বাজেট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই পক্ষেরই কড়া সমালোচনার মাঝে গত মাসে কোনো রকমে হাউজের অনুমোদন পেয়েছে এই বিল। এই সপ্তাহে তা চূড়ান্ত অনুমোদনের জন্য সেনেটে পাঠানো হবে। তবে ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকানদের অনেকেও দেশের ঋণসীমা ও বাজেট ঘাটতি আকাশছোঁয়া করতে একেবারেই নারাজ। এই প্রসঙ্গে রিপাবলিকান সেনেটর র্যান্ড পল বলেন, প্রেসিডেন্ট তার প্রস্তাবিত বাজেটের জন্য এত অর্থ কেন চাচ্ছেন তার হিসাব মিলছে না। ডোজ যে অর্থ সাশ্রয় করেছে, সেনেটের অনুমোদন পেলে ট্রাম্পের বিল তা অর্থহীন করে তুলবে বলে মনে করেন পল। সামরিক খাতের জন্য এবং সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অর্থ চেয়েছেন ট্রাম্প, কিন্তু মোটা অঙ্কের বাজেট ছাড়াই অনুপ্রবেশ প্রায় বন্ধ করে দিয়েছে এই প্রশাসন। দেশের ঋণসীমা বাড়িয়ে $5 ট্রিলিয়ন করতে নারাজ এই সিনেটর। বিল নিয়ে নিজ দলে সেনেটর পলের সমালোচনা এর মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের নজরে এসেছে। সামাজিক মাধ্যমে পলকে সতর্ক করে ট্রাম্প বলেন, বাজেটের বিপক্ষে অবস্থান নিলে কেন্টাকির জনগণ কখনোই তাকে ক্ষমা করবে না। এদিকে ট্রাম্পের এই বাজেটকে চরম দায়িত্বজ্ঞানহীন বলে মনে করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না। MSNBCর এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, $36 ট্রিলিয়ন জাতীয় ঋণ থাকা সত্ত্বেও দেনা আরও বাড়ানোর পরিকল্পনা করছে রিপাবলিকানরা। এই বাজেট আগামী 10 বছরে প্রায় $4 ট্রিলিয়ন ঘাটতির কারণ হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেন খান্না। মেডিকেইড ও স্ন্যাপে নজিরবিহীন কাটছাঁট করে সম্পদশালীদের কর ছাড় দিতে এ বাজেট তৈরি করা হয়েছে বলে মনে করেন এই কংগ্রেসম্যান। বিলিয়নিয়ার ইলন মাস্ক বলেছেন, বর্তমান প্রশাসনের সব কর্মকাণ্ডের দায় তিনি নিতে চান না। সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মাস্ক অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের সব কাটছাঁটের জন্য ডোজকে অন্যায়ভাবে দায়ী করা হয়েছে। প্রস্তাবিত বিলে বাজেট ঘাটতি না কমিয়ে বরং বাড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করে মাস্ক বলেন, এতে ডোজের প্রচেষ্টাকে দুর্বল করা হয়েছে। তিনি আরও জানান, সরকারের বেশ কিছু কাজের সাথে তিনি একমত নন, তবে বিতর্ক এড়াতে সেগুলো নিয়ে কথা বলতে চান না তিনি। শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। ট্রাম্প ও তার মিত্রদের নির্বাচিত করতে $288 মিলিয়ন ব্যয় করেছেন মাস্ক। মাস্ককে ওভাল অফিস এবং ক্যাবিনেট বৈঠকে আমন্ত্রণ জানান ট্রাম্প নিজেই। সে সময় নিজেকে ট্রাম্পের প্রথম বন্ধু বলে দাবি করেন মাস্ক। মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি তৈরি করার ধারণাকে স্বাগত জানান ট্রাম্প। 4 মাসে মাস্কের ডোজ প্রতিটি ফেডারেল ডিপার্টমেন্টেই করার চালিয়েছে। এ সময় প্রায় 250,000 ফেডারেল কর্মীকে চাকরিচ্যুত করা হয় বা বিদায় নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এ কারণে নানা মহলের প্রতিকূলতার মুখেও পড়তে হয় মাস্ককে। সহিংসতা, মৃত্যুর হুমকি, মামলা এবং সেক্রেটারিদের সঙ্গে চিৎকার চেঁচামেচি সবকিছুই ঘটেছে এর মধ্যে। ট্রাম্প প্রশাসনে মাস্কের মেয়াদকালে টেসলার মুনাফা 71% হ্রাস পায় এবং তার নিজের সম্পদ কমে যায় $100 বিলিয়ন। অবশেষে গত মাসে ওয়াশিংটন ছেড়ে যান মাস্ক। সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারের শুরুতেই মাস্কের কাছে জানতে চাওয়া হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক তার ব্যবসাকে প্রভাবিত করছে কিনা। তবে ডোজের বিরুদ্ধে সমালোচনা নিয়ে কথা বলতে রাজি হন মাস্ক। তিনি দাবি করেন, ডোজকে নিয়ে অন্যায়ভাবে সমালোচনা করা হয়েছে। ডোজ মানুষের সোশ্যাল সিকিউরিটি ভাতা বন্ধ করে দেবে এমন ধারণাও পুরোপুরি ভুল বলে দাবি করেন মাস্ক। ইলন মাস্ক আবারও জানান, তিনি সরকারের সব সিদ্ধান্ত সমর্থন করেন না। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কথা বলে বিতর্ক সৃষ্টি করতে চান না বলেই কিছু বিষয় এড়িয়ে যান মাস্ক। হাউসে পাশ হওয়া বাজেট বিল নিয়ে নিজের হতাশার কথাও তুলে ধরেন মাস্ক। মূলত গত মঙ্গলবার দিয়ে এই সাক্ষাৎকারের পরই ঘটে নাটকীয় ঘটনা। সিবিএস নিউজ এই সাক্ষাৎকারের একটি ক্লিপ প্রকাশ করে, যেখানে ট্রাম্পের বাজেট বিলের সমালোচনার অংশটিও ছিল, যার খবর পৌঁছে যায় হোয়াইট হাউসেও। প্রেসিডেন্ট ট্রাম্পকে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করার 24 ঘন্টার মধ্যেই মাস্ক ঘোষণা দেন ট্রাম্প প্রশাসন থেকে বিদায় নেয়ার। যদিও এই সাক্ষাৎকারেই মাস্ক বলেছিলেন, সপ্তাহে 1-2 দিন তিনি ডোজকে সময় দিতে চান।
প্রকৃতপক্ষে ট্রাম্প মাস্কের সম্পর্কে আরো আগেই ভাটা পড়ছিল। প্রেসিডেন্ট আগে সপ্তাহে অন্তত 6 বার মাস্ক সম্পর্কে সামাজিক মাধ্যমে পোস্ট করতেন, কিন্তু এপ্রিলের মধ্যে তিনি মাস্কের নাম নিয়েই বন্ধ করে দেন। এদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেসমিন ক্রকেট আশাবাদ ব্যক্ত করেন মধ্যবর্তী নির্বাচনে তারা হাউসে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন এবং ইলন মাস্ককে শুনানির জন্য ডাকবেন। আরেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ডেবি ওয়াশারম্যান শালসও একই প্রত্যয় ব্যক্ত করেন। এফবিআই ডিরেক্টর পদে দায়িত্ব পাওয়ার পর থেকে ক্যাশ প্যাটেল সংস্থাটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসওয়াম্যান ম্যাডেলিন ডিন। রবিবার এমএসএনবিসিকে তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশোধ পরায়ণ নীতি বাস্তবায়ন করতেই প্যাটেলকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে কাতারের উপহারের আড়ালে ট্রাম্প পরিবারের আর্থিক সুবিধা পাওয়ার ঘটনা চাপা পড়ে গেছে বলে দাবি করেছেন সাংবাদিক পিটার বেকার। এফবিআই এর ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে সংস্থাটির কর্মকর্তাদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন ক্যাশ প্যাটেল। সংস্থাটির একাধিক কর্মকর্তার বিভিন্ন অভিযোগ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের করা একটি প্রতিবেদনে জানা যায়, ডিরেক্টর হওয়ার আগেই এফবিআইকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুগত প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানোর পরিকল্পনা করেন প্যাটেল। নিজের লেখা বই গভর্নর গ্যাংস্টারে সংস্থার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদ বিলুপ্ত করার পরিকল্পনা জানিয়েছিলেন প্যাটেল। এরই মধ্যে কংগ্রেসের শুনানিতে এফবিআইকে রাজনৈতিকভাবে ব্যবহার করার বিষয়ে প্রশ্নের মুখে পড়েন ক্যাশ প্যাটেল। যদিও এসব প্রশ্নের উত্তর এড়িয়ে যান এফবিআই ডিরেক্টর। কংগ্রেসকে তিনি জানান, এফবিআই এর পুনর্গঠনে সব রকমের উদ্যোগ নিয়েছেন। এদিকে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে এফবিআইকে সংবিধান নির্দেশিত পথেই কাজ করতে হবে বলে জানান ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান ম্যাডেলিন ডিন। তার দাবি, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশোধ পরায়ণ নীতি বাস্তবায়ন করতেই সংস্থাটির ডিরেক্টর পদে প্যাটেলকে বসানো হয়েছে। এফবিআই কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় আবিষ্কারের নামে ক্যাশ প্যাটেল দমনপীড়ন শুরু করেছেন অভিযোগ করে ডিন বলেন, পরীক্ষিত কর্মকর্তাদের বাদ দিতে চক্রান্ত শুরু করেছেন সংস্থাটির ডিরেক্টর। এদিকে 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা থেকে শুরু করে সুপ্রিম কোর্টের রায় ফাঁস সহ বাইডেন আমলের অন্যান্য স্পর্শকাতর ঘটনার পুনঃতদন্তের ঘোষণা দিয়েছেন ক্যাশ প্যাটেল। এসব ঘটনায় পুনঃতদন্ত করার এখতিয়ার তাকে দেয়া হয়নি জানিয়ে ডিন বলেন, সর্বসম্মতিক্রমে গৃহীত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এফবিআই ডিরেক্টরকে দেয়া হয়নি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় বসার পর তার পরিবারের সদস্যরা বিশেষ আর্থিক সুবিধা পাচ্ছেন বলে জানান নিউ ইয়র্ক টাইমসের সিনিয়র প্রতিবেদক পিটার বেকার। বলেন, কাতারের দেয়া উপহারের আড়ালে ট্রাম্পের ক্রিপ্টো বিনিয়োগ চাপা পড়ে গেছে। দেশের অন্য প্রেসিডেন্টের চেয়ে ট্রাম্প পরিবারের সদস্যরা আর্থিকভাবে লাভবান হয়েছেন জানিয়ে বেকার বলেন, ট্রাম্প পরিবারের আর্থিক সুবিধা নিয়ে কেউ কথা বলছেন না। পরিবারের সদস্যদের আরও বেশি আর্থিক সুবিধা দিতে ট্রাম্প মুখিয়ে আছেন বলেও মন্তব্য করেন তিনি। স্পিকার মাইক জনসন দাবি করেছেন, হাউসে পাশ হওয়া বাজেট বিল বাস্তবায়ন হলে মেডিকেড পাওয়া যোগ্য কোনো নাগরিক বঞ্চিত হবেন না। এনবিসি নিউজকে তিনি বলেন, মেডিকেডের সুবিধা পেতে কর্মক্ষম ব্যক্তিদের জন্য যৌক্তিক কারণেই কাজের শর্ত যুক্ত করা হয়েছে। আরও আগেই তা করা প্রয়োজন ছিল। অন্যদিকে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস দাবি করেছেন, বিলটি আইনে পরিণত হলে দেশের প্রায় 14 মিলিয়ন মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে। সিএনএনকে তিনি আরও বলেন, বিলিয়নিয়ার দাতাদের কর ছাড় দিতেই এই বিল শিশু, প্রবীণ এবং ভেটেরানদের খাবার কেড়ে নিবে। স্পিকার মাইক জনসন জানান, বিলিয়নিয়ার ইলন মাস্ক হাউসে পাশ হওয়া বাজেট বিলের সমালোচনা করার পর তাকে টেক্সট মেসেজ পাঠান তিনি দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল ফেডারেল ঘাটতি বাড়াবে না। যদিও অনুমান করা হচ্ছে এই বিলের কারণে জাতীয় ঋণ আরও প্রায় $4 ট্রিলিয়ন বাড়বে। এমনকি রিপাবলিকান সেনেটররাও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। উল্টো বিলটি ঘাটতি কমাবে বলে মন্তব্য করেন জনসন। স্পিকার আবারও দাবি করেন, মেডিকেডে কোনো কাটছাট করা হয়নি। জনসন বলেন, এই ফেডারেল কর্মসূচিতে জালিয়াতি, অপচয় ও অপব্যবহার রোধে কাজ করছেন তারা, যাতে প্রকৃত দুর্বল জনগোষ্ঠী এর সুবিধা পাওয়া থেকে বঞ্চিত না হয়। 1.4 মিলিয়ন অবৈধ অভিবাসী এবং 4.8 মিলিয়ন কর্মক্ষম মানুষ অন্যায়ভাবে মেডিকেডের সুবিধা নিচ্ছে বলে আবারও উল্লেখ করেন জনসন। তিনি বলেন, যৌক্তিকভাবেই তরুণদের জন্য মেডিকেড পেতে সপ্তাহে 20 ঘন্টা কাজের শর্ত যুক্ত করা হয়েছে। অন্যদিকে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস বলেন, ট্রাম্পের এই বিল আইনে পরিণত হলে কি ধ্বংসাত্মক প্রভাব ফেলবে তা দেশ জুড়ে মানুষের সামনে স্পষ্টভাবে তুলে ধরা অব্যাহত রাখবেন তারা। বিলটি দেশের প্রতিটি সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করবে বলে দাবি করেন তিনি।
হাকিম জেফ্রিজ আরও বলেন, বিলটি বাস্তবায়িত হলে হাসপাতাল ও নার্সিংহোম বন্ধ হয়ে যাবে এবং মানুষ আক্ষরিক অর্থেই মারা যাবে। তার মতে বিলিয়নিয়ারদের কর ছাড় দিতেই মূলত এই বিল, যা সাধারণ মানুষের ঋণের বোঝা আরও বাড়াবে বলে মন্তব্য করেন জেফ্রিস। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান শন্টেল ব্রাউন বলেন, বিলটি নিয়ে স্পিকার জনসনের দেয়া সব বক্তব্যই মিথ্যা। রিপাবলিকানদের বাজেট বিলে দেশের দুর্বল জনগোষ্ঠীর প্রতি চরম অবহেলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শন্টেল ব্রাউনের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন ডেমোক্রেটিক সেনেটর রাফায়েল ওয়ার্নকও। ওয়ার্নক বলেন, ট্রাম্পের বিশাল কুৎসিত বিল দেশের অর্থনীতিকে আরও দুর্বল করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অচিরেই ইলন মাস্কের সম্পদের পেছনে লাগবেন বলে মন্তব্য করেছেন তার সাবেক আইনজীবী মাইকেল কোহেন। রবিবার MSNBC-কে কথা জানান তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে ঈশ্বর প্রেরিত মহামানব মনে করেন বলেও দাবি করেন তিনি। এদিকে আগামী প্রজন্মের স্বার্থে বিগ বিউটিফুল বিলকে একটি উপযুক্ত দিক নির্দেশনা হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানান রিপাবলিকান সেনেটর রন জনসন। নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করার মতো করেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস সামলাচ্ছেন বলে মন্তব্য করেছেন তার সাবেক আইনজীবী মাইকেল কোহেন। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা ছাড়া অন্য কিছুই বুঝতে চান না দাবি করে তিনি বলেন, রাজার মতোই আনুগত্য চান ট্রাম্প। চায়নার উপর শুল্ক আরোপ বিষয়ে ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, চায়নার অর্থনীতিকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনতে পরামর্শ দেওয়া হয়েছে। ট্রাম্প আরও জানান, চায়নার পক্ষে আমেরিকা আরোপিত শুল্ক পরিশোধ করে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব হবে না। তার এ ধরনের বক্তব্যকে চিকেনিং আউট প্রবণতা বলে সমালোচনা করেছেন ওয়াল স্ট্রিট ভিত্তিক ব্যবসায়ীরা। এ বিষয়ে মাইকেল কোহেন বলেন, ট্রাম্প সমালোচনা নিয়ে চিন্তিত নন। ট্রাম্প নিজেকে ঈশ্বর প্রেরিত মহামানব মনে করেন দাবি করে তিনি বলেন, সমালোচনায় না ভুলে ট্রাম্প বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। ডোজ থেকে ইলন মাস্ক সরে যাওয়ায় ট্রাম্প বিচলিত হননি জানিয়ে কোহেন বলেন, দায়িত্ব পাওয়ার পর মাস্ক যা খুশি তাই করার সুযোগ পেয়েছিলেন। তবে ডোজের দায়িত্ব থেকে সরে যেয়ে ট্রাম্পের প্রভাব থেকে মাস্ক মুক্ত থাকতে পারবেন না বলেও মনে করেন তিনি। এছাড়া ট্রাম্প অচিরেই মাস্কের বিপুল সম্পদের পেছনে লাগবেন বলে মন্তব্য করেন কোহেন। এদিকে সেনেটর রজার মার্শাল জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে বিগ বিউটিফুল বিল পাশে রিপাবলিকান আইন প্রণেতারা বদ্ধপরিকর। বাজেট পরিকল্পনায় ট্যাক্স কমিয়ে আনা সহ সব পর্যায়ের ব্যবসায়ীদের সুযোগ দেওয়া হচ্ছে জানিয়ে মার্শাল বলেন, বিগ বিউটিফুল বিল পাস হলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। এদিকে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প তার জনপ্রিয়তা ধরে রাখতে পারবেন কিনা এমন প্রশ্নের উত্তরে রিপাবলিকান সেনেটর রন জনসন বলেন, আসন্ন নির্বাচনেও রিপাবলিকানরা কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখবে। আগামী প্রজন্মের স্বার্থে বিগ বিউটিফুল বিলকে একটি উপযুক্ত দিক নির্দেশনা হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বলেছেন, ক্ষমতার অপব্যবহারের চেষ্টা আর আক্রমণাত্মক কথাবার্তার কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা এখন অনেক কমে গেছে। দেশের বেশিরভাগ মানুষ ট্রাম্পের কর্মকাণ্ড সমর্থন করছে না দাবি করে তিনি বলেন, ভবিষ্যতে তাদের বিরোধিতার মুখে পড়বেন প্রেসিডেন্ট ট্রাম্প। আদালতকে পাশ কাটিয়ে নিজের নীতি বাস্তবায়নের প্রচেষ্টা ট্রাম্পের জন্য কঠিন হবে বলেও মনে করেন সাবেক ডেমোক্রেটিক প্রেসিডেন্ট। রবিবার সিবিএস নিউজের এক অনুষ্ঠানে যোগ দিয়ে ক্লিন্টন আরও বলেন, দেশের আইনের শাসনের ওপর প্রেসিডেন্ট ট্রাম্প আক্রমণ চালাচ্ছে, যে জন্য তাকে মূল্য দিতে হবে। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং থ্রিলার লেখক জেমস প্যাটারসনের যৌথভাবে লেখা দুটি বই নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার হয়েছিল। সম্প্রতি এই দুজন দ্য ফার্স্ট জেন্টলম্যান নামে আরো একটি বই লেখার কাজ শুরু করেছেন। সিবিএস নিউজের সানডে মর্নিং অনুষ্ঠানে এই বই নিয়েই কথা বলেছেন ক্লিন্টন ও প্যাটারসন। দেশের 42তম প্রেসিডেন্ট এর বাইরেও নিজের অতীত অভিজ্ঞতা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র বজায় রাখার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। দেশে আইনের শাসনের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক পদক্ষেপের সমালোচনা করে ক্লিন্টন বলেন, এখন পর্যন্ত আদালতগুলো প্রেসিডেন্টকে থামিয়ে দিচ্ছে। ট্রাম্প মূলত এই সমস্ত আদালতের আদেশ অমান্য করার উপায় খুঁজছেন দাবি করে ক্লিন্টন বলেন, এটা করা তার জন্য কঠিন হবে। সাবেক ডেমোক্রেটিক প্রেসিডেন্টের দাবি, দেশের বেশিরভাগ মানুষ ট্রাম্পের পদক্ষেপ সমর্থন করছে না। তার দাবি, দেশের মানুষ বুঝতে পেরেছে ট্রাম্প দেশের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ডেমোক্রেটরা এই বছর গভর্নরদের নির্বাচনে যদি জেতে এবং 2026 সালে হাউসের নিয়ন্ত্রণ ফিরে পায়, তাহলে ট্রাম্পের প্রতি বিরোধিতা আরো জোরদার হবে বলে মনে করেন ক্লিন্টন। ট্রাম্পকে তার কর্মকাণ্ডের জন্য এরই মধ্যে মূল্য দিতে হয়েছে বলেও দাবি করে এই ডেমোক্রেট বলেন, ক্ষমতার অপব্যবহারের প্রবণতা ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নামিয়েছে। কলোরাডোর বোল্ডার শহরে ইসরায়েল সমর্থকদের একটি সমাবেশে দাহ্য পদার্থ দিয়ে হামলা চালানো হয়েছে। রবিবার শহরের পার্ল স্ট্রিট মল পর্যটন কেন্দ্রে চালানো এই হামলায় আগুনে পুড়ে 6 জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। হামলায় জড়িত সন্দেহে মোহাম্মদ সাবরি সুলাইমান নামের 45 বছর বয়সী এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন।
ঘটনাটিকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল জানিয়েছেন, হামলার উদ্দেশ্য খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে তার সংস্থা। গাজায় হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের দ্রুত মুক্তির দাবিতে রবিবার কলোরাডোর বোল্ডার শহরে সমাবেশ করছিল রান ফর ইউর লাইভস নামের একটি স্বেচ্ছাসেবক সংস্থা। পার্ল স্ট্রিট মল পর্যটন কেন্দ্রে জড়ো হয়েছিলেন ওই সংগঠনের সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিপূর্ণ এই সমাবেশে বেলা 1:30টার দিকে দাহ্য পদার্থ ছুঁড়ে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন সমাবেশকারী গুরুতর দগ্ধ হন। মুহূর্তে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এলাকার মানুষ। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানান বোল্ডার পুলিশ চিফ স্টিফেন রেডফার্ন। হামলার পর থেকেই পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ এবং এফবিআই কর্মকর্তারা। নিরাপত্তা নিশ্চিত করতে কাউকে পার্ল স্ট্রিট মলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে জানান রেডফার্ন। বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই এলাকার দোকানপাট বন্ধ থাকবে। এক সংবাদ সম্মেলনে হামলার বিস্তারিত জানান এফবিআই স্পেশাল এজেন্ট ইনচার্জ মার্ক মিখালেক। তিনি বলেন, হামলায় জড়িত সন্দেহে মোহাম্মদ সাবরি সোলাইমান নামের 45 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। The subject has been identified as Mohammed Sabri Solomon, and he's 45 years old. The FBI is processing the crime scene and the subject vehicle and interviewing key witnesses. হামলার সময় সোলাইমান ফ্রি প্যালেস্টাইন বলে চিৎকার করছিলেন বলেও জানান মিখালেক। That the subject used a makeshift flamethrower and threw an incendiary device into the crowd. The suspect was heard to yell "Free Palestine" during the attack. হামলার একাধিক প্রত্যক্ষদর্শী ক্ষোভ জানিয়ে বলেন, দেশের মানুষের নিরাপত্তা এখন বড় ধরনের ঝুঁকির মধ্যে আছে। We saw burn marks and we had seen smoke from far away. Did you hear anything? We did not hear anything. What is this like to have this happen in your community? It's very scary and it's a huge shock. এদিকে ঘটনাটিকে পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলা উল্লেখ করে এর উদ্দেশ্য খতিয়ে দেখতে এফবিআই তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন সংস্থাটির ডিরেক্টর ক্যাশ প্যাটেল। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কলোরাডোর গভর্নর জ্যারেড পোলিস বলেন, এমন গর্হিত হামলার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।